তবে কি ধ্বংসের শুরু হয়ে গেল? রানী মহলের পাশেই পাহাড়, 3 দিক ঘেরা পাহাড়। এই পাহাড়গুলো আবার জঙ্গলে ঢাকা। সেই জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে পায়ে হাঁটা একটা সরু পথ। সেই সরু পথ ধরেই হয়তো যাতায়াত শয়তানতান্ত্রিক সিংহিয়ার। পথটি এমনভাবেই আছে যে বর্ষার সময় ওই পথেই পাহাড় বেয়ে জল নেমে আসে দুর্গের ভেতরের পরিখায়। আর তাই বর্ষাকালে অন্তঃপুরের মহিলারা সেই পাহাড়ি জলে তাদের স্নান সারে। শয়তানতান্ত্রিক হয়তো সেই পথটি দিয়েই রাজকুমারী রত্নাবতীর কাছে আসার চেষ্টা করে। রত্নাবতী ছিল অসম্ভব সুন্দরী। দেশ বিদেশ থেকে তার বিয়ের প্রস্তাব আসছিল। বাবাকে সিংহিয়ার কথা বলতে গিয়েও নিজের মধ্যেই চেপে রাখেন সেসব কথা, কারণ জানাজানি হয়ে গেলে নানান সমস্যা দেখা দিতে পারে। আসলে রাজকুমারী রত্নাবতীও কিছু তন্ত্রবিদ্যা জানতেন, আর এই তন্ত্রবিদ্যা বলেই তিনি কে তাকে কখন বশ করতে চাইছে সেটা বুঝে ফেলেন। রত্নাবতী ভাবলেন, শুধু শুধু তার শরীর পেতে উন্মাদ এই শয়তানতান্ত্রিককে তিনি যেন তেন প্রকারে এড়িয়ে যেতে পারবেন, অথবা নিজের তন্ত্রবিদ্যার সাহায্যে সবকিছু আটকাতে নিজেই সক্ষম হবেন। তাই তিনি চুপ করে থাকার সিদ্ধান্ত নেন। একদিন জৌহরি বাজারে রত্নাবতী দেখেন কামুক দৃষ্টি নিয়ে শয়তানতান্ত্রিক তার দিকেই তাকিয়ে আছে। যেন তেন প্রকারে তাকে সে বশ করবেই, এই রকমই ইচ্ছা যেন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তার। আসলে তান্ত্রিক ভেবেছিল রত্নাবতীকে নিয়ে তন্ত্র সাধনা করবে সে। যদি দুর্গ ভেদ করে ভেতরে আসার সম্ভব হতো, তাহলে হয়তো সে রত্নাবতীকে রানী মহল থেকে বের করে নিয়ে চলে যেতে পারত তার নিজের ডেরায়। কিন্তু সেটা পাচ্ছে না বলেই ক্ষিপ্ত হয়ে উঠছে সে। সেদিন সন্ধেবেলায় রত্নাবতী দাসীদের ছাড়াই একা একা ছাদে উঠেছিলেন সিংহিয়ার গতিবিধি লক্ষ্য করার জন্য। কিন্তু তেমন কিছুই তার চোখে পড়েনি। শুধু চোখে পড়েছে জঙ্গলের এক জায়গায় আগুন লেগেছে, আর সেই আগুন ক্রমশই উপরের দিকে উঠে যাচ্ছে। রাজকুমারী রত্নাবতীর এখন শুধুমাত্র একটাই ভাবনার বিষয়, আর সেটা হলো শয়তানতান্ত্রিককে কিভাবে পরাস্ত করে বাবার সম্মান রক্ষা করবেন। অনেকক্ষণ ধরে একা একা এইসব ভাবনা চিন্তা করতে করতে মাথাটা ঘুরে ওঠে রত্নাবতীর। আস্তে আস্তে সোনার রূপো দিয়ে তৈরি খিলানগুলোকে ধরে ধরে নিজের শয্যা কক্ষে নেমে যায় সে। রত্নাবতীর কক্ষের মুখেই আছে বিরাট একটা দরজা। দরজাটা খোলা রয়েছে। রত্নাবতী তাকিয়ে দেখে তার বিশাল কক্ষে 2 জন দাসী অঘোরে ঘুমোচ্ছে। রত্নাবতীর পিতা সেই সময় দেশে গেছে, কবে ফিরবেন সেটা কেউ জানে না। মাও তার কক্ষে বিশ্রাম করছেন। রত্নাবতীর ভাবনায় ঢুকে পড়ল আবার সেই সিংহিয়া। পিতা আসার আগেই কিছু একটা ব্যবস্থা তাকে করতেই হবে। এই যন্ত্রণা তার আর সহ্য হচ্ছে না। সোনা রূপো মণি মুক্ত দিয়ে কারুকার্য করা পর্দা ঠেলে নিজের বিছানার দিকে এগিয়ে যায় রত্নাবতী। বিশাল কক্ষে বিশাল এক পালঙ্ক। সেই পালঙ্কে টান টান করে চাদর পাতা আছে। নরম গদিতে নরম বালিশ মাথায় দিয়ে আজকাল ঠিকঠাক ঘুমোতে পারছে না রত্নাবতী। বারবার মনে হচ্ছে জানলার বাইরেই দাঁড়িয়ে আছে কুৎসিত দেখতে নারী মাংস লোভী সিংহিয়া, যে নাকি সারা দিন লাল ল্যাঙ্গটি পরে সারা গায়ে ছাই ভস্য মেখে রক্তচক্ষু নিয়ে ঘুরে বেড়ায়। এতদিন ধরে বহু রাজরাজরার প্রেম প্রস্তাব পেয়েছে রাজকুমারী রত্নাবতী, আর সেখানে এই শয়তান কুৎসিত তান্ত্রিকের ভয়াবহ ইশারা যেন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না তিনি। তাকে ভয় দেখাচ্ছে সিংহিয়া। রত্নাবতীর সব সময়ের দাসীরাও সবকিছু টের পেয়ে গেছে। কি কি ঘটছে সেটা তাদের চোখেও পড়েছে, আর সবকিছু জেনে তারাও হতবাক। দাসীবাদীরা নিজেদের মধ্যে আলোচনা করে যে সিংহিয়ার প্রচণ্ড সাহস বেড়েছে। না বাড়লে সে রাজকুমারী রত্নাবতীর দিকে হাত বাড়াত না। ওদের আলোচনা রত্নাবতীর কানে আসে মাঝে মধ্যে, আর যত এইসব কথা কানে আসে ততই অন্যমনস্ক হয়ে পড়ে রত্নাবতী। সব সময়ই যেন সিংহিয়ার ভয়ে সিঁটিয়ে থাকে সে। কয়েকদিন আগে কঠোর নিরাপত্তায় ঘেরা দুর্গের মধ্যের বাজারে হঠাৎ করেই সিংহিয়াকে দেখেছিল রত্নাবতী। কি করে সে দুর্গের ভেতরে ঢুকল সেটা অজানা, তবে অনেকের মতে বাজার অঞ্চলে সবাই যেতে পারে, কিন্তু তাই বলে যে কারুর দুর্গে ঢোকার অনুমতি নেই। দাসীরা যে রত্নাবতীর মনের ভয় কমাবে, সিংহিয়াকে নিয়ে কোনো পরামর্শ দেবে, সেই সাহস তাদের মধ্যে নেই। কিন্তু দিন দিন রত্নাবতীর প্রতি সিংহিয়ার লালসা যেন বাড়তেই থাকে।
আর রত্নাবতীও ভয় শুকিয়ে যেতে থাকে। রাতের অন্ধকার আর দিনের আলোর মধ্যে ফারাক অনেকটাই। দিনের বেলাতে যেটাকে ভয় লাগে না, রাতের অন্ধকারে হয়তো কখনো কখনো সেটা হয়ে ওঠে ভয়াবহ। একদিন রত্নাবতীর এক দাসী এসে তাকে বলল যে দুর্গের বাজারের মধ্যেই একটা দারুণ মেলা বসেছে, আর সেই মেলায় বাইরের রাজ্য থেকে অনেকেই এসে তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছে। হার, চুড়ি, দুল, নানা ধরনের সাজের জিনিস কি নেই সেখানে, সবকিছু বিক্রি হচ্ছে সেই মেলায়। এছাড়াও মেলায় নতুন নতুন নানা ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। দাসীর কাছ থেকে মেলার গল্প শোনার পর রাজকুমারীর সেই মেলায় যাওয়ার ইচ্ছে হল। একসময় এই বাজারে ছিল তার নিত্য যাতায়াত, কিন্তু শয়তান তান্ত্রিকের ভয় আজকাল আর যাওয়াই হয় না। মেলা দেখতে যাওয়া না যাওয়ার দোটানায় পড়ে যায় রত্নাবতী। তারপর সে ঠিক করে দিনের বেলায় দাস দাসীদের সঙ্গে গেলে সে তান্ত্রিকের ভয় জয় করতে পারবে। অনেক দিন সখীদের সঙ্গে করে বেড়ানো হয়নি তার। মেলায় গেলে সবাই মিলে খুব মজা করতে পারবে। আর সে যাবে পালকি করে। পালকি করে গেলে সিংহিয়ার চোখে পড়বে না সে। এছাড়াও চারিদিকে অনেক লোকজন আছে, তাদের সামনে সিংহিয়া তার কোনো ক্ষতি করতে পারবে না। এইসব ৭-৫ ভেবে শেষ অবধি মেলা দেখতে যাবার ইচ্ছা পোষণ করল রাজকুমারী রত্নাবতী। আসলে রাজা রাজ্যের বাইরে গেছে অন্য একজনের উপর শাসনভার দিয়ে, তাই এখন তার সম্মানের কথা ভেবে রত্নাবতীকে প্রচণ্ড সংযমী থাকতে হচ্ছে। এদিক ওদিক কোনো কথা ছড়ালে বদনাম হয়ে যাবে ভানগড়ের। তবে সে তো পালকিতে যাবে, পালকিতে গেলে ওই ভয়ঙ্কর তান্ত্রিক কোনো ক্ষতি করতে পারবে না। যদি কোনোভাবে ওই তান্ত্রিক সামনে এসে পড়ে, তাহলে রত্নাবতী তার রক্ষীদের তাকে বন্দি করার আদেশ দেবেন। যাই হোক, রত্নাবতীর মেলায় যাওয়ার কথা শুনে খুব খুশি হয় তার দাসীরা। বহুদিন পর তারাও রত্নাবতীর সঙ্গে মেলা দেখতে যাওয়ার সুযোগ পাবে। রাজকুমারী রত্নাবতী ছিলেন খুব বুদ্ধিমতী। তিনি মনে মনে ভেবে নিয়েছিলেন, তান্ত্রিক যদি তাকে কোনোভাবে বশীকরণ করতে চায়, সেও তার অল্প জানা তন্ত্রবিদ্যা দিয়ে সেই বশীকরণ রোধ করতে সক্ষম হবেন। কাঁটা দিয়ে কাঁটা তুলবেন তিনি। ভয়ঙ্কর তান্ত্রিকের হাতে কোনো মতেই নিজেকে সমর্পণ করবেন না রাজকুমারী রত্নাবতী। জীবন থাকতে বাবা মা সহ ভানগড়ের মান সম্মান নষ্ট হতে কিছুতেই দেবেন না সে। সামান্য একজন তান্ত্রিকের ভয়ে অন্দরমহলে কিছুতেই বন্দী হয়ে থাকবে না রত্নাবতী। ভয়ঙ্কর শয়তান তান্ত্রিকের অভিসন্ধি কিছুতেই পূরণ হতে দেবে না সে। তার হাত থেকে নিষ্কৃতি তাকে পেতেই হবে, আর তার জন্য একটা শেষ চেষ্টা করতেই হবে তাকে। ভয়ঙ্কর শয়তান সিংহিয়াকে বিনাশ করবেই করবে সে। শপথ নিল রত্নাবতী। তারপর কি হলো? রত্নাবতী কি পারল সব ঠিক করতে? কি হলো শয়তান তান্ত্রিক সিংহিয়ার? বলবো পরের পর্বে।